দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অলকন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় থাইরয়েডের সমস্যা ও করণীয়। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক আহমেদ রাকিব, নাক কান গলা বিভাগ, পপুলার মেডিকেল কলেজ। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, এখন কিন্তু থাইরয়েডের সমস্যা বা থাইরয়েড শব্দটা অনেকের কাছে আসলে পরিচিত। আগে যেমন কি থাইরয়েড শব্দটা অনেকের কাছে আসলে পরিচিতই ছিল না, এবং দেখা যাচ্ছে আমাদের পরিচিত অনেকের মধ্যেই এই যে থাইরয়েডের সমস্যা দেখা যাচ্ছে। আমরা ছোটোবেলায় দেখেছিলাম যে গলগণ্ড রোগ, কেউ মুখ ফুলে আছে, কিন্তু থাইরয়েড মানে কিন্তু সবসময় আসলে তা না। কারণ আমরা জানি যে বিভিন্ন কর্মসূচির ফলে এই যে আমরা ছোটোবেলায় যে দেখতাম যে আয়োডিনের অভাবে হচ্ছে, সেই ছাড়াও কিন্তু আরও অনেক কারণেই যে থাইরয়েডের সমস্যা হয়, বিভিন্নভাবেই কিন্তু এটা প্রকাশ পায়। অনেকের ক্ষেত্রে সুপ্ত থেকে যায়, অনেকে বুঝতেই পারে না যে তার থাইরয়েডের সমস্যা। থাইরয়েডের সমস্যাটা কি লক্ষণ দেখলে আসলে আমরা বুঝবো যে থাইরয়েডের সমস্যা তার হতে পারে, এবং আহমেদ রাকিবের মতো এই ধরনের চিকিৎসকের কাছে আমরা যাব, সেই সব বিষয় নিয়ে আমরা আলাপ করব। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক আহমেদ রাকিব। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আসলে প্রথমে আসলে জানতে চাইছি, দর্শকরা অনেকে জানতে চাই যে থাইরয়েড, এই যে আমরা বলছি এই একটা গ্রন্থি বা একটা গ্ল্যান্ড, থাইরয়েড বিষয়টা কি আসলে? থাইরয়েড ঠিকই বলেছেন যে একটি গ্রন্থি, এখান থেকে একটি হরমোন, খুবই জরুরি একটি হরমোন সিক্রেশন হয়, যেটা রক্তের সাথে মিশে যায় এবং মানব জীবনের পুরোটা সময়, ইভেন জন্মের আগেও, গর্ভাবস্থায় থাকা অবস্থা থেকে শুরু করলে মৃত্যু পর্যন্ত প্রতিদিন প্রতি মুহূর্ত এই হরমোনগুলোর প্রয়োজনীয়তা আছে। এবং এই সমস্যাগুলো ইদানিং আমাদের রোগীদের মধ্যে বেশি করে সব বয়সের মধ্যে দেখা যাচ্ছে, বড়দের মধ্যে তা না, ছোটদের মধ্যেও আসলে দেখা যাচ্ছে। একটু যদি বলতে চাই আসলে থাইরয়েডের কাজটা কি আসলে এই গ্রন্থিটির? এই গ্রন্থি থেকে যে হরমোনগুলো সিক্রেশন হয়, আমরা বলি যে থাইরক্সিন হরমোন। এই থাইরক্সিন হরমোনের একটি মানে শরীরের উপর সর্বব্যাপী একটা এফেক্ট আছে। মানুষের মানসিক অবস্থা থেকে শুরু করে মানুষের গ্রোথ, মানুষের ক্ষুধা, মানুষের যেটা আমাদের হৃদযন্ত্র বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর কাজ, আমাদের নার্ভাস সিস্টেমের উপর কাজ, আমাদের চলাফেরার উপরে, ইভেন মহিলাদের ক্ষেত্রে বিভিন্ন যে গর্ভাবস্থা থেকে গর্ভকালীন সমস্যা, সবগুলোর উপরে আমাদের এটার একটা এফেক্ট রয়ে গেছে। এটা কোথায় থাকে আসলে, শরীরের কোন জায়গাটি এটার অবস্থান? এটি আসলে থাইরয়েড গ্ল্যান্ডটি দেখতে আসলে প্রজাপতির মতো। আচ্ছা। হ্যাঁ, এই গ্ল্যান্ডটি আমাদের যা শরীরের সামনের অংশে, গলার নিচে দুই পাশে থাকে, মাঝখানে একটু ছোট্ট একটু কানেকশন থাকে, যেটাকে আমরা ইসমাস বলি। এই গ্ল্যান্ডটি সাধারণত নর্মাল অবস্থায় দেখা যায় না। অতীতে যেই রোগটি দেখা যেত, যে গলগণ্ড যেটা বলেছেন, যে গলার সামনের অংশ বিরাট আকারে ফুলে থাকতো, এভাবে এটা প্রেজেন্টেশন ছিল। তো তখন যেটা মেইন কারণ ছিল সেটা হচ্ছে খাদ্যে আয়োডিনজনিত, ঘাটতিজনিত সমস্যা, এবং আমরা এটাকে আয়োডিন ডেফিসিয়েন্সি গয়টার বলতাম। এবং আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য তার হরমোন সিক্রেশনের পরিমাণটা বাড়ানোর জন্য গ্ল্যান্ডটি নিজেই বড় হয়ে যেত এবং এটা দৃশ্যমান হইতো, এবং এইভাবে খালি চোখে দেখা যেত। ছোটবেলায় আমরা এই থাইরয়েডের সমস্যা বা গলগণ্ড বলতে বুঝতাম যে হয়তো গলা ফুলে যাওয়া, গলগণ্ড, এবং এই গলার সামনের অংশ ফোলা থাকবে, এবং প্রকারভেদে ছোট থেকে বড় বিভিন্ন সাইজের ভাবে ফোলা থাকবে। কিন্তু এখন ইদানিং যে ফোলা থাকলেই শুধু থাইরয়েডের সমস্যা হচ্ছে সেটা না। আমরা যে বললাম যে থাইরক্সিন হরমোন যেটা সিক্রেশন হয়, এটা খুব সূক্ষ্মভাবে শরীরের ভিতরে অভ্যন্তরীণ সিস্টেমের কারণেই নিয়ন্ত্রিত হয়। এটা কখনো বাড়ে, কখনো কমে, এবং প্রয়োজন অনুযায়ী শরীর তার প্রয়োজনের অনুযায়ী এটাকে তৈরি করে নেয়। তাহলে এই সমস্যাগুলো যখন শুরু হয়, তখন হয় এই থাইরয়েড গ্ল্যান্ডের কাজ অতিরিক্ত হওয়া অথবা কমে যাওয়া। এইটার কারণে বিভিন্ন ধরনের উপসর্গগুলো কমে যেতে পারে, নাহলে বেড়ে দুটোই তাহলে সমস্যা, দুটোই হতে পারে। এটা হলো যে শুধু হরমোনের বৃদ্ধি অথবা হ্রাস, এই জনিত সমস্যা, যেটাকে আমরা হাইপোথাইরয়েডিজম অথবা হাইপারথাইরয়েডিজম বলি। আমরা এই রোগীর থাইরয়েড সমস্যা, এটা রোগীদেরও একটা চালু শব্দ হয়ে গেছে যে থাইরয়েড সমস্যা আছে। এছাড়াও দেখা যায় যে হরমোন লেভেল ঠিক আছে,
কিন্তু গ্ল্যান্ডটি নিজেই ফুলে গেছে, বড় হয়ে গেছে, কোনো অংশে ছোট্ট একটু দানার মতো হয়েছে অথবা শক্ত দানার মতো হয়েছে, খুব র্যাপিডলি বেড়ে যাচ্ছে, এরকমভাবেও ইদানিং এই সমস্যাগুলো প্রেজেন্ট করে। অর্থাৎ ওখানের ভেতরের যে আমরা যে থাইরয়েড যেসব পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলো সে দেখা যাচ্ছে নর্মাল, কিন্তু তার মধ্যে কোনো নোডিউল বা দানা বা অনেক কিছুই আসলে হতে পারে। আপনি একটা কথা প্রসঙ্গে বলেছিলেন যে কমে যেতে পারে এবং বেড়ে যেতে পারে। এই যে থাইরয়েডের যে হরমোনটা, সেটা কমে গেলে আসলে কী রকম লক্ষণ দেখা যায় আর বেড়ে গেলে কী লক্ষণ দেখা যায়, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকবে। বিরতির পর ডক্টরস অন কল অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার আহমেদ রাকিব, এবং আমরা আলাপ করছি থাইরয়েডের সমস্যা এবং করণীয় এই বিষয় নিয়ে। আমরা খুব সুন্দরভাবে, আপনি বলছিলেন যে থাইরয়েডের হরমোনের কাজ কী, এটা কি কি হয়। আমরা বিরতির আগে একটা প্রশ্ন রেখেছিলাম যে থাইরয়েডের হরমোন আপনি বলেছেন বেড়ে যেতে পারে আবার কমে যেতে পারে, দুটোর ক্ষেত্রে নিশ্চয়ই ভিন্নতা রয়েছে লক্ষণের। কি কি লক্ষণ দেখলে একজন মানুষ যারা এই অনুষ্ঠানটা দেখছেন তারা মনে করতে পারে যে না, আমার বোধহয় থাইরয়েডের সমস্যা আছে, আমার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত? থাইরয়েড সমস্যা আলাপ করলে প্রথমে যে জিনিসটা বলতে হবে, উল্লেখ করতে হবে, সেটা হলো যে এটি সাধারণত মহিলাদের ভিতরে কমন, বেশ কমন। আমরা বলি যে 3:1 রেশিওর মতো, অনেক কমন, যেহেতু এটা হরমোন এবং এটার এই এফেক্টে শরীরের এমন কোনো সিস্টেম নাই যেটা এফেক্টেড হয় না। সেই কারণে কমন লক্ষণগুলো হয় হচ্ছে যে শরীরের ওজন বৃদ্ধি হতে পারে, মানুষের ক্ষুধামন্দা হইতে পারে। তারপরে আমাদের বাইরে থেকে যদি দেখি আমরা, তাহলে অনেকে বলেন যে তাদের চামড়া খসখসে হয়ে যাচ্ছে, সেটা হইতে পারে। চুল পড়া হইতে পারে, মানুষের বিষণ্ণতা হইতে পারে, তারপরে কারোর কোষ্ঠকাঠিন্য হইতে পারে। হ্যাঁ, এরকম কোনো কাজের উৎসাহ বোধ না করা, অবসাদগ্রস্ততা, তারপরে ঘুম ঘুম ভাব, এগুলো কিন্তু থাইরয়েডের সাথে সম্পর্কিত। বলেছেন, আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে অনেকেই মনে করতে পারছেন তার হঠাৎ করে তার ঘুম ঘুম ভাব হচ্ছে কেন, উৎসাহ পাচ্ছেন, বিভিন্ন ধরনের আসলে পরীক্ষা করেন, মনে করেন যে মানসিক কোনো সাইকোলজিক্যাল কোনো সমস্যা আছে, কিন্তু পরবর্তী দেখা যায় যে তার আসলে থাইরয়েডের সমস্যার কারণে এটা হতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট হলো যে এই যে আমরা হাইপোথাইরয়েড স্টেট বলতেছি, যে যদি হরমোনটা কাজ না করে তাহলে এই মাতৃত্বর সমস্যাটাও হইতে পারে, বন্ধাত্ব হইতে পারে। এইটা অনেক সময় ডিটেক্টেড আগে হইতো না, এবং ফরচুনেটলি এখন বিভিন্ন কারণে আমরা ডাক্তাররাও সচেতন হয়েছে এবং রুগীরাও সচেতন হয়েছে। তাদের মাসিকের ইরেগুলারিটি থাকে, তারপরে দেখা যায় যে অনেক চেষ্টার পরও তারা, শুরুতে যেটা বলছেন থাইরয়েড এটা আমার মনে ব্যাপ্তি অনেক, যে সেটা আপনি বলেছেন যে মাসিকের অনিয়মিত হতে পারে, তার বন্ধাত্ব, এগুলো থাইরয়েডের সমস্যার কারণে হতে পারে, প্রেজেন্টেশন হতে পারে। আচ্ছা, অনেকের ক্ষেত্রে আমরা ছোট শিশুদের ক্ষেত্রে আসলে কোন কোন হতে পারে? অনেকে দেখা যায় যে তার বুদ্ধিবৃত্তি বেড়ে ওঠার, এই থাইরয়েডের যদি ইভেন গর্ভকালীন অবস্থায় মায়ের যদি থাইরয়েডের ডেফিসিয়েন্সি থাকে, তাহলে এটার এফেক্ট সেই গর্ভকালীন যে শিশু আছে সেই শিশুর উপরে পড়ে, এবং এর এফেক্টে তার নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট, তার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, এগুলো তার ডেফিসিট হয়। এবং থাইরয়েডের যদি জন্ম থেকেই যদি ঘাটতি থাকে, খুব আর্লি এজে যখন গ্রো করে, স্কুল গোয়িং এজে, সেই সময় দেখা যায় যে আমরা খুব তাদের নড়াচড়া, চলাফেরা খুব ধীর, তারা খুব পুয়ারলি রেসপন্স করতেছে, তাদের ইন্টেলেকচুয়াল যে ডেভেলপমেন্টটা হওয়ার কথা সেইটা। এবং আমরা ইতিমধ্যে বলেছি যে তাদের ক্ষুধামন্দা থাকে, তাদের সব কিছুতে উৎসাহ কম থাকে, সব কিছুতে মিলিয়ে তাদের দেখা যায় যে তারা পিছিয়ে পড়ে। আচ্ছা, এই সব কিছুই যদি লক্ষণ দেখা যায়, অবশ্যই একজন আমার মনে বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত। উন্নত দেশে তো আমরা দেখেছি যে শিশুদের জন্মের পরে রুটিনলি সকল শিশুদের ওরা থাইরয়েডের আসলে টেস্ট করে। এটা আসলে সচেতন মা বাবাদের একটু করিয়ে নেওয়া উচিত, কারণ পরবর্তী দেখা যায় যে শিশুদের ক্ষেত্রে খুব বেশি আসলে উপকার হয় না যদি আর্লি ডিটেকশন না হয়। জি, নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টটা শুরুতেই যদি ঘাটতি হয়ে যায়, তাহলে সারা জীবনে এটা ঘাটতি পূরণ করা একটু কঠিন হয়ে পড়ে। একটু আপনি যেটা আসলে আমাদের প্রথম অংশ বলেছিলেন যে শুধু যে থাইরয়েড হরমোন কমার বাড়ানোর জন্য না, আসলে ওখানে বিভিন্ন ধরনের গোটা বা নোডিউল বা এমন কিছু হয়, সেগুলো আসলে কিভাবে প্রকাশ পায়? সেগুলো প্রকাশ হয় আসলে বিভিন্ন সময় বিভিন্ন কারণে। আমরা রুগীরা হঠাৎ করে নজরে পড়ে, বা রুগীর আত্মীয় স্বজন কেউ একজন তাকে বলে যে গলার সামনের অংশে একটু ফোলা দেখা যাচ্ছে, তারপরে রুগী এটা হাত দিয়ে বুঝতে পারে যে তার এখানে একটা সত্যি একটু গোটার মতো পাওয়া যাচ্ছে।
আবার আমরা বিভিন্ন কারণে আল্ট্রাসোনোগ্রাম করি। আল্ট্রাসোনোগ্রাম করলেও দেখা যায় যে যেগুলো বাইরে থেকে দেখা যাচ্ছে না এবং সেগুলো ধরা পড়ে। আমরা সাধারণত ইতিমধ্যে বলেছি যে রোগটি মহিলাদের মধ্যে কমন এবং চামড়ার নিচে যে তার আভ্যন্তরীণ যে চর্বি থাকে সেই চর্বির পোষণটা পুরুষদের চেয়ে মহিলাদের বেশি থাকার জন্য এটা আরও আনডিটেক্টেড থাকে। এছাড়া আমরা এই গুটিগুলো কখনো কখনো দেখা যায় যে খারাপ ধরনের রোগ বা টিউমার হয় এবং টিউমার হওয়ার ফলে তার টিউমারের নিজস্ব লক্ষণের কারণে সেগুলো দ্রুত বাড়তে থাকে, অথবা এটার ভিতরে কখনো কখনো পেইন হয়, কখনো কখনো এর আশেপাশে যে নার্ভ থাকে, আমরা বলি রিকারেন্ট লারিঞ্জিয়াল নার্ভ, যেটার সাথে গলার স্বরের একটা সম্পর্ক থাকে, এই নার্ভগুলোর ভয়েস চেঞ্জ, এগুলো নিয়েও রুগীরা প্রেজেন্ট করে। অর্থাৎ এই সবগুলো যখন নিয়ে প্রেজেন্ট করবে দেখা যাচ্ছে এখানের সমস্যা আছে কিনা সেটা আসলে বোঝা যাবে। এটার তখন আপনারা শনাক্ত কীভাবে করেন? আমরা শনাক্ত করার জন্য সবচেয়ে সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে এই যে গলার একটি ভালো জায়গা থেকে একটি আল্ট্রাসোনোগ্রাম করলে থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে কোনো স্বাভাবিক পরিমাণের সাইজে আছে নাকি বেড়েছে, অথবা এর ভিতরে কোনো ধরনের গুটি আছে কি না সেগুলো ডিটেক্ট করা যায়। আর থাইরয়েডের যেটা হরমোনের বৃদ্ধি বা কম সেটা আমরা ডিটেক্ট করার জন্য আমরা রক্ত পরীক্ষা করি। আর এর ভিতরে যে গুটি দেখা যাচ্ছে সেই গুটিটির ধরন দেখার জন্য যে খারাপ ভালো, তার কোনো ক্যান্সারের লক্ষণ আছে কি না সেটার জন্য আমরা ছোট্ট একটি পরীক্ষা করি, সেটাকে আমরা বলি ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি অথবা এফএনএসি বলি কমনলি। এটা করলে একটু রস নেওয়া হয়, সিরিঞ্জে একটু রস নিলে তখন রোগের ধরনটা সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। এবং মিনিমাম এই 2-3টি পরীক্ষা আমরা করে তারপর আমরা মোটামুটি অ্যাভেলেবেল জি, এই কারণেই আসলে এই পরীক্ষাগুলো অ্যাভেলেবল হওয়ার কারণেই হয়তো 2 যুগ বা 3 যুগ আগে থাইরয়েডের সমস্যার যত সংখ্যা ছিল, ব্যাপকতা ছিল, সেই সাথে তার চেয়ে অনেক বেশি ব্যাপক। যেহেতু পরীক্ষাগুলো সহজলভ্য হয়েছে এবং রোগীর সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং এই সংক্রান্ত চিকিৎসা দেওয়ার মতো ডাক্তারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেই জন্য রোগীর সংখ্যাও অনেক বেড়েছে এবং রোগীরা উপকৃত হয়েছে। যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি একটু বলতে চাইছি যে এই যে আপনি বলছেন যে মানুষ সচেতন হয়েছে, কিন্তু চিকিৎসা পদ্ধতিও তো আসলে উন্নত হয়েছে। সুতরাং এই যে থাইরয়েডের গ্ল্যান্ডের বা থাইরয়েডের হরমোনের সমস্যা হলে চিকিৎসা কি বা চিকিৎসা পদ্ধতি কি, এই বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। শুধু দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর অলকন অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর আহমেদ রাকিব এবং আমরা আলাপ করছি থাইরয়েডের সমস্যা এবং করণীয় নিয়ে। আমরা বিরতির আগে উনি খুব সুন্দরভাবে বলেছিলেন যে কী কী পরীক্ষা নিরীক্ষা করা হয়, কীভাবে শনাক্ত করা যায় এবং খুবই সহজলভ্য। আমরা বলবো যে বাংলাদেশের আনাচে কানাচে এই পরীক্ষাগুলো হয়। আমরা চিকিৎসা নিয়ে এই পর্বে আলাপ করতে চাই। আপনি চিকিৎসা আসলে কি, প্রথমে আমরা একটু চিকিৎসার দিকে নজর দিতে চাই যে হরমোনের কম বেশি হলে আসলে চিকিৎসা কি? হরমোনের কম আর বেশি এই দুইটি যখন ডিটেকশন হয়ে যায় তখন যদি যাদের ঘাটতি আছে তাদের জন্য এটা থাইরক্সিন আমাদের ট্যাবলেট হিসেবে পাওয়া যায় এবং তাদেরকে নিয়মিত প্রতিদিন সকালে নাস্তার আগে খালি পেটে এটা খেতে হয়। এবং অনেকের এটা হয়তো বছরের পর বছর, অনেকের জন্য সারা জীবন খেয়ে যেতে হবে, সারা জীবনও প্রয়োজন হতে পারে। তবে এইটি ট্যাবলেটের যে সংখ্যা বা পরিমাণ সেটা একটু কম বা বেশি করতে হয়, সেই জন্য সময়ে সময়ে ফলো আপে গিয়ে একটু ডোজ অ্যাডজাস্ট করতে হয়। আর যদি অতিরিক্ত হয়ে যায়, অতিরিক্ত যদি তৈরি হয় তাহলে সেটাকেও কমানোর জন্য বিভিন্ন উপসর্গ কমানোর জন্য, বিশেষ করে মানুষের বুক ধড়ফড়ানি, প্রেশার বেড়ে যাওয়া, অস্থিরতা, এই টাইপের উপসর্গ কমানোর জন্য কিছু আমরা একটা উল্লেখ করতে চাই। অনেকের দেখা যাচ্ছে অস্থিরতা হয়, বুক ধড়ফড় হয়, তখন দেখা যাচ্ছে থাইরয়েডের বেড়ে যাওয়ার কারণে। অনেকে দেখা যাচ্ছে অতিরিক্ত গরম লাগে, তারা ঘামতে থাকে, অস্থির হয়ে যায়, তাদের জন্য কিছু ওষুধ রয়েছে। আবার সরাসরি হরমোনের লেভেলটি কমানোর জন্য, সরাসরি হরমোনকে কমানোর জন্য সেখানেও কিছু ওষুধ আছে। সেগুলো অত্যন্ত, সেগুলোকে সারা জীবন খেয়ে যেতে হয়, সেগুলো মোটামুটি প্রয়োজন অনুযায়ী তাদের সিমটম রিলিফ হওয়া পর্যন্ত তাদেরকে খেতে হয়। আর পাশাপাশি আমাদের কি কারণে এই হরমোন লেভেলটা বেড়ে গেল সেটাকে নির্ণয় শনাক্ত করতে হয় এবং করে সেই অনুযায়ী চিকিৎসা নিতে। আর বলছে যে ধরেন নোডিউল হলো বা কোনো গোটা হলো, সেক্ষেত্রে আসলে চিকিৎসা কি? নোডিউল গোটা যদি হয়ে যায় তাহলে আমরা সাধারণত সার্জারিতে বলি যে এগুলো আর চেঞ্জ হয় না, এগুলো ছোট হয় না।
এখন যদি যথেষ্ট কারণ থাকে, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে অনেক সময় এটা কসমেটিক্যালি অ্যাকসেপ্টেবল হয় না, যে গলার সামনে ফুলে আছে এটা মহিলারা অ্যাকসেপ্ট করতে চায় না। অন্য কোনো সমস্যা যদি না থাকে, সৌন্দর্য হানির বিষয় থাকে, তাহলে সেখানেও এটা সার্জারির প্রয়োজন হয়। আর যদি দেখা যায় যেখানে গোটা আছে কিন্তু তার শারীরিক অন্য কোনো সমস্যা নাই, তাহলে আপনারা বলেন যে না, অপারেশনের প্রয়োজন হয়। সেটা হচ্ছে তার সাইজ অনুযায়ী, এবং আমরা পরীক্ষা নিরীক্ষা করে যদি এটার মধ্যে সন্দেহ করবার মতো কোনো উপসর্গ না পাই, তাহলে আমরা রোগীকে আশ্বস্ত করতে পারি যে আপনি অপেক্ষা করতে পারেন। আর যদি সন্দেহজনক হয়, মানে অপারেশন প্রয়োজন হয়, অপারেশনের কিছু কিছু আমরা যদি ফোলা হয়, গুটি হয়, তাহলে এটা সাইজের ভিত্তিতে আমরা অনেক সময় সাজেস্ট করি। তারপরে অনেক সময় দেখা যায় যে রুগীরা নিজেরা কসমেটিক কারণে বলে। আরেকটা হচ্ছে যে রুগীর অনেক সময় এটার উপর গলার উপর একটা চাপ ভাব হয়, খেতে গেলে তার ঢোক গিলতে গেলে কোনো একটা প্রেশার লাগে, অথবা সাইজটা এত বড় হয়ে গেল যে আমরা বলেছিলাম যে গলার স্বর চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম যদি কোনো উপসর্গ হয়, অথবা হঠাৎ করে বেড়ে যাচ্ছে, তখন আমরা মনে করি এটার ভিতরে কোনো ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা, এই সমস্ত বিবেচনা করে তখন অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অধ্যাপক ডাক্তার আহমেদ রাকিব, আপনাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন, যেসব লক্ষণগুলি বললেন সেই সব লক্ষণ দেখা গেলে খুব দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। আগে থেকে চিকিৎসা করলে এই রোগ থেকে মুক্ত থাকা সম্ভব। আমরা সকলে সুস্থ থাকি এই কামনে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।